আপনি চাইলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, আপনি তো করেননি। কিন্তু আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, এই দেশ কিন্তু 3 দিন সরকার ছাড়া ছিল। যারা পালায় তারা কিন্তু এটা জানে না যে তাকে পালাতে হবে। যুদ্ধ আমাদের প্রতিনিয়তই করতে হচ্ছে, আমরা যুদ্ধ করছি না এখনো। আওয়ামী লীগ যে কাজটা করেছে, এই সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে সেই কাজটাই না করা। তারেক রহমান যেটা বলেছেন ঐক্যের কথা, এই পর্যন্তই আমরা থাকি। আপনি গায়ের রং দেখে, পোশাক দেখেও বোঝার কোনো উপায় নেই যে এই লোক আওয়ামী লীগ নাকি একজন সাধারণ মানুষ। জেলখানায় যে নেতারা আছে তারা যখন মনে করেন আদালতে নেয় আনার পথে কি সুন্দর মিষ্টি হাসি যায় দেখছেন। আমার দেশে সুখকর অসুখকর অনেক ঘটনা ঘটবে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সিদ্ধান্ত মানবে না, সরকারের সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টিগুলি মানবে না, এটাই তো ডেমোক্রেসির বিউটি। এখন পার্শ্ববর্তী দেশ আমাকে নিয়ে কি ষড়যন্ত্র করবে, তারা আমাকে কিসে ব্যস্ত রাখবে, সেজন্য আমার ইন্টারনাল ডেমোক্রেসি আমি ব্যাহত করবো, এটা তো হইতে পারে না, চলবে। 15টা বছরে তারা এমন কোনো জায়গা নাই যে জায়গা দখল করে নাই, যে জায়গায় নিয়োগ দেয় নাই, একেবারে কবরস্থান থেকে শুরু করে গণভবন পর্যন্ত। আমরা চাই সচিবালয়কে যেভাবে হাটবাজারে পরিণত করা হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে। বাংলাদেশের ইতিহাসে আর কখনোই এরকম একটি ফ্রেম আপনি পান নাই যেখানে এক পাশে জামাতের আমির দাঁড়িয়ে আছেন, আরেক পাশে সিপিবির সভাপতি দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমি মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না। আজকে আমাদের শিরোনাম হচ্ছে ষড়যন্ত্র কোথায়। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের সর্বজন সমর্থিত যে সরকার, দেশ জনতার সমর্থিত সেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সকল রাজনৈতিক দল যখন নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে যাচ্ছিল, তারপর থেকে কিন্তু একের পর এক বিভিন্নভাবে ষড়যন্ত্রের কথা আমরা শুনছি। সর্বশেষ কিছুদিন আগে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের প্রতিবেদন আজকে জমা দেওয়ার কথা ছিল, যদিও একদিন বেড়েছে তার সময়সীমা। তাকে কেন্দ্র করে সচিবালয় সাংবাদিকদের প্রবেশের যে প্রবেশ পাস, সেই অ্যাক্রিডিটেশন কার্ডের সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আজকে থেকে সাংবাদিকরাও সেখানে ঢুকেছে। আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিল, সেই ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবেন। সেগুলো নিয়েও চলছে রাজনৈতিক মহলে আলোচনা। এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন সাংবাদিক নেতা, সিনিয়র সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, যিনি ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। সালেহ ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ঠিক বাম পাশে রয়েছেন আমাদের যিনিও সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, এখন কাজ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটু যেতে চাই আবু সালেহ আকন, আপনার কাছেই। আমাদের শিরোনাম শুনেছেন ষড়যন্ত্র কোথায়। আজকেও আমরা বিভিন্ন সময় আজকের রাজনৈতিক অঙ্গনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরাঞ্চলে একটা জায়গায় যারা জুলাই বিপ্লবের আহতদের সহায়তায় যে অনুষ্ঠান, সেখানে তিনি বলেছেন যে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। জামাতেরও উত্তরবঙ্গে একটা প্রোগ্রামে জামাতের আমির ঠিক সেভাবেই বলেছেন যে সক্রিয় আছে ষড়যন্ত্রকারীরা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জেলা প্রশাসন বা তৃণমূলের যারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি বসেছিলেন। সেখানে বলেছেন যে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে হবে। সব কিছুই বলেছেন, ঐক্যবদ্ধ থাকার কথাও বলেছেন। তো আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় বলছেন, সেখানের সাথে কি সচিবালয়ের অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আপনি খুঁজে পান? আপনি অনুসন্ধানী সাংবাদিকতা করছেন দীর্ঘদিন থেকে। বিষয়টা তো তদন্তাধীন, তো যে কারণে ওইভাবে তো কিছু বলা যাবে না। আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল, এটা একদিন সময় নিয়েছেন তদন্তকারীরা। আগামী দিন হয়তো তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা, যেটা জানতে পেরেছি। জি। তো প্রতিবেদন পেলেই তখন জানা যাবে যে আসলে ঘটনা কি ঘটেছে। আমরা যারা সাধারণ মানুষ এবং আমরা যারা মোটামুটি চিন্তা করি, তারা আগুনের যে অবস্থাটা দেখেছি, তাতে মনে হয়েছে এই আগুনটা স্বাভাবিক কোনো আগুন না। এটা খুব স্পষ্ট যে একেবারে কিছু বোঝে না সেও বুঝবে যে এই আগুনটা স্বাভাবিক কোনো আগুন না। এই আগুনটা মনে করেন
যদি দুর্ঘটনার কোনো আগুন হয়ে থাকে তাহলে আগুনটা এক জায়গায় লাগবে, একটা জায়গায়, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু একই সময় একটা ভবনের 4টা জায়গায়, দেখেন একটা জায়গায় একেবারে ভবনের ওই প্রান্ত আর একটা জায়গায় এই প্রান্ত, পিছনে একটা আর মাঝখানে একটা, এই আগুনটা দেখলেই বোঝা যায় যে এটা কোনো স্বাভাবিক আগুন না, এটা ষড়যন্ত্রের আগুন এবং একটা নাশকতার আগুন। জি। এবং দেখেন 5টা মন্ত্রণালয়ের নথিপত্র সব পুড়ে গেছে, এটাই তো আমরা যেটা পেয়েছি আর কি। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, আমরা শুনেছি, আমরা এবং অনেক এখন তো অনেক কিছুই প্রকাশ হয়ে গেছে যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দপ্তর থেকে শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এটা তো এখন বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যমে আপনারা দেখেছেন। তো এই যে দুর্নীতি, এই দুর্নীতির নথিপত্র অবশ্যই ওখানে ছিল, এবং সেই দুর্নীতি তো আওয়ামী লীগ চাইলেই করতে পারেনি, আওয়ামী লীগরে সহায়তা করেছে অনেকে, জি। তারাই হলো দোসর, যারা আওয়ামী লীগকে এই দুর্নীতি এবং তাদের যে ফেসিবাদ, তাদের যে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন, এই সব জায়গায় যারা সহায়তা করেছে তারা হলো দোসর আওয়ামী লীগের। তো এই দোসরদের সহায়তাই তো দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তো আপনি দেখেন আওয়ামী লীগ, আমরা বলি কি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই মানে কি ক্ষমতায় নাই, কিন্তু আপনি কি সব আওয়ামী লীগ কি দেশ থেকে চলে গেছে? আপনার প্রশাসনের বিভিন্ন যে লেভেল আছে সেই লেভেল থেকে কি সব আওয়ামী লীগ চলে গেছে? আপনি দেখেন একে একটা আপনি কেস স্টাডি করেন, যারা ওই দুদিন মানে 5 আগস্টের আগের দিনও যারা শান্তি মিছিল করেছে না আওয়ামী লীগের পক্ষে, সেই শান্তি মিছিলে যারা নেতৃত্ব দিয়েছে কই, তারাই তো এখন বল পাল্টায় বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ পদে আছে না? জনাব আবু সালেহ, আমি একটু আপনার কথা থামাই। সেটি হচ্ছে যে গণভাবে যে কথাগুলো আপনি বললেন, প্রথমেই যে বিষয়টি বললেন যে তদন্তাধীন, এটি আসলে আহমেদ ফয়েজ এই টোনে কথা বললে আমি মেনে নিতাম, উনি সাংবাদিক হলেও এখন সরকারের কিছু রিকোয়ারমেন্ট মেনে ওনাকে হয়তো কথা বলতে হবে। আপনি অনুসন্ধানী সাংবাদিকতা করেন, ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের, আমি শেষ করি প্রশ্ন, সেখানে সাংবাদিকরা কেন অপেক্ষা করতে হয় যে তদন্ত প্রতিবেদন কবে দিবে সেটির উপরে? তাহলে সাংবাদিকতা থাকলো কোথায়? আপনারা অনুসন্ধান করে, মানে আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করি তাদের কাছে কি তথ্য আছে সেগুলো বের করতে আমরা পারছি না কেন? আপনি বিগত সরকারের কথা বলছেন, তারা থাকা অবস্থায় কেন তাদের দুর্নীতিগুলো আমরা অনুসন্ধান করে পাই না, এখন কেন বলতে হচ্ছে? দুটি মিলে আপনি যদি প্রশ্ন আগে আসি আগুনের ঘটনা। আগুনের ঘটনা আপনি চাইলেই কিন্তু সাংবাদিকরা অনেক কিছু বের করতে পারবে না এই জন্য সাংবাদিকদের কাছে তো অনেক সরঞ্জাম নেই। আপনি এইটা এখানে কোনো দাহ্য পদার্থ ছিল কিনা সেটা দেখতে হবে, এটা রাখা ছিল কিনা সেটা দেখতে হবে, আপনার এখানে কারা ঢুকছিল সেটা দেখতে হবে। তো এইটা তো সাংবাদিকরা তদন্ত মানে কি, সাংবাদিকরা তো গোয়েন্দাগিরি করবে না, সাংবাদিকরা আপনি তদন্ত করবেন, আপনি যে রিপোর্টটা দেবেন, আপনি যেটা পাবেন সেইটা প্রকাশ করা হলো আমার দায়িত্ব। আমার তো একটা ওয়াচ ডগ, যেটা আপনি পিছন দিক থেকে ওয়াচ করবেন, সত্যকে বের করে আনবেন, এর মধ্যে যদি তদন্তে যদি ভুল তথ্য আসে তাহলে সেটা বের করা কি সাংবাদিকদের দায়িত্ব না? ভুল তথ্য আসলে সেক্ষেত্রে তো আমার একটা অপশন থেকেই যাবে, জি, যে আমি যদি মনে করি যে না ভুল তথ্য, শুদ্ধটা কেউ না কেউ জানে, ওই সোর্স আমাকে কাজে লাগাতে হবে। আমি মনে করেন যে এখন যে সরকার আছে সে একটা ভুল তথ্য দিল, কিন্তু আমি তো প্রথমেই ধারণা করছি, যখন আগুন লাগার পরে যখন আমি ভিডিও দেখেছি, ছবি দেখেছি, আমি যখন 4টা জায়গায় আগুন দেখেছি তখনই মনে হয়েছে এটা নাশকতার আগুন। বেশ, তাহলে কি মানে তদন্ত প্রতিবেদন যাই আসুক না কেন সাংবাদিকরা মুক্ত স্বাধীন সাংবাদিকতা করতে পারছে এখন সরকারের পক্ষ থেকে, কিংবা আপনারাও বলে থাকেন, আমরা কি দর্শকরা আশা করতে পারে যে প্রকৃত ঘটনাটা সাংবাদিকরা সামনে আনতে পারবে? অবশ্যই এই ঘটনা সাংবাদিকরা সামনে নিয়ে আসবে। আমি এখন যে সরকার আছে, আমি মনে করি না তারা এই বিষয়টা নিয়ে কোনো গোপনীয়তা করবে এবং লুকোচুরি করবে, আমি সেটা আশা করি না এই সরকারের কাছ থেকে। আহমেদ ফয়েজ এটা প্রত্যাশার কথা বলল, আমরা আসলে খুব সাদাসিধেই প্রশ্ন করি, সেটি হচ্ছে যে
কি আছে আসলে তদন্তে পর্যবেক্ষণে সরকারের কাছে কতটুকু তথ্য আছে? না দেখুন, সরকারের কাছে কতটুকু তথ্য আছে আপনি তো মানে শুরুতে আলোচনা হচ্ছিল যে তদন্ত কমিটি জি। তার যে একদম প্রাথমিক প্রতিবেদন সেটা আজকে দেওয়ার চেষ্টা করেছে, আজকে তারা এখনো শেষ করতে পারেনি এই সময় পর্যন্ত, আরেকদিন সময় চেয়ে নিয়েছে। হয়তো আজ রাতের মধ্যে যদি পারে তাহলে তো রাতেই হয়তো দিতে হবে, বা ধরে নিই আমরা আগামীকালকেই এই প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাচ্ছে। তো যে কোনো তদন্তের ক্ষেত্রেই যেটা হয় যে আপনার তদন্ত কমিটির কিছু রিকমেন্ডেশন থাকে এবং তদন্ত কমিটির কিছু শর্ত দেয়া থাকে, এর কতটুকু ইমিডিয়েটলি প্রকাশ করা যাবে, কতটুকু প্রকাশ করা যাবে না, কারণ এখানে প্রকাশ করার সঙ্গে যারা দায়ী তাদেরকে ধরা না ধরার বিষয়ও আছে। সুতরাং যতটুকু নাগরিকদের সঙ্গে প্রকাশ করা উচিত বা করা যায় তার পুরোটাই সরকার করবে। এটা শুধুমাত্র সচিবালয়ে আগুনের এই ঘটনাতেই নয়, এই বর্তমান সরকারের সব ক্ষেত্রে পলিসি হচ্ছে যতটুকু সত্য বা যতটুকু তথ্য মানুষকে জানানো উচিত, জানানো দরকার, তা একদমই উইদাউট এনি হেজিটেশন এবং উইদাউট এনি ডিস্ট্রশন মানুষের সঙ্গে শেয়ার করা হবে। এখন মুশকিল হচ্ছে দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের এখানে মিথ্যা, অপতথ্য, ভুয়া তথ্য এবং যা ঘটেনি তা মানুষের সামনে প্রকাশ করতে 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 এমন একটা অবস্থা হয়েছে মানুষের এখন ওই জায়গাটা, আস্থাটা অনেকটা কমে গেছে। তখন এটা কেন করতে হয়, মিথ্যা তথ্য কেন প্রচার করতে হয়, ঘটনা যা না তা কেন বলতে হয়, সত্যকে কেন লুকাতে হয়, এগুলি সবই ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার একটা পদ্ধতি। সুতরাং গত 15 বছর জুড়ে আস্তে 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 আপনি দেখবেন যদি 9 সাল থেকে হিসাব করেন তাহলে পর্যায়ক্রমে এই তথ্য লুকানো বা তথ্য সাজানো, প্রকৃত ঘটনাকে আড়াল করা, এগুলির ভয়াবহতা বেড়েছে, পর্যায়ক্রমে বেড়েছে। এর বাড়ার কারণ এই আওয়ামী লীগ ধীরে ধীরে বা দ্রুতই বলি, যেভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছে, একই সঙ্গে তার তথ্য আড়াল করার ঘটনা ঘটেছে। কারণ তথ্য মানুষকে এম্পাওয়ার করে। যদি আপনি মানুষের কাছ থেকে তথ্য লুকিয়ে রাখতে পারেন তাহলে আপনি মানুষের উপরে রোল করাটা আপনার জন্য সহজ হয়। সেই কাজটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ যে কাজটা করেছে এই সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে সেই কাজটাই না করা। সুতরাং সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা কি ঘটেছে, তদন্ত কমিটি যা পাবে এর সবটুকুই যতটুকু মানুষের সঙ্গে শেয়ার করা যায়, ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনা করে এর সবটাই শেয়ার করবে। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। সরকারের বিভিন্ন সংস্থা আছে যাদের কাজ হচ্ছে সরকারকে সময় মতো সেগুলো ওয়াকিফাল করা। আমরা এক্ষেত্রে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই যে অগ্নিকাণ্ড হলো, কিংবা এর আগেও আমরা দেখেছি এই সরকারের তখন হয়তো টালমাটাল একটা অবস্থা ছিল, কেবলমাত্র এই সরকার নিল, তখন অনেকগুলো ঘটনা ঘটেছে, সচিবালয়ে আনসাররাও ঢুকে পড়েছে, সেখানে আমাদের আনসার লীগ আমরা আবিষ্কার করতে পারলাম। কিন্তু আজকে এসে 4 মাস পরে এইটি অনেক গণমাধ্যম কর্মীরাই, অনুসন্ধানী যারা আছে কিংবা যারা বিস্ফোরক বিশেষজ্ঞ তারাও অনেকে আমরা দেখেছি যে মনে করছেন যে এটির মধ্যে নাশকতা থাকতে পারে। যদি থেকেই থাকে তাহলে সরকারের সেই গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয় কেন, কিংবা এই তথ্যগুলো কেন পেল না? এই ব্যর্থতা কার? ওকে, এটা একটা ভালো বিষয়। প্রথম দুইটা বিষয়, একটা বলছেন আপনি যারা বিস্ফোরক বিশেষজ্ঞ তারা এবং গোয়েন্দা বা অনুসন্ধানী সাংবাদিকদের নানান তথ্যের মধ্য দিয়ে গণমাধ্যম বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে, ধারণা করা হচ্ছে এটা নাশকতা হতে পারে, ধারণা করা হচ্ছে আপনি বিস্ফোরকের কথা বলছেন হতে পারে। এই যে ধারণাগুলি আসছে বা বিশেষজ্ঞরা বলছেন, এই সবগুলি ধারণা কিন্তু যারা তদন্ত করছে তারা ধারণাকে মাথায় নিচ্ছেন, কোনটাকে বাদ দিচ্ছেন না। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হলো আপনি বলছেন এই ঘটনার পেছনে দুর্বলতা কাদের। এখন দুর্বলতা না কিছু মানুষ জড়িত সেটা বোঝা যাবে কিন্তু তদন্ত শেষে। এবং কারো দুর্বলতা হলেও রাষ্ট্রীয় কাজে, নিরাপত্তার কাজে দুর্বলতা যদি থেকে থাকে সেটার এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে। আবার কারো যদি অপরাধের সঙ্গে জড়িতের ঘটনা থাকে তারও শাস্তিমূলক ব্যবস্থা আছে। সেই প্রত্যেকটা বিষয় আমরা আশা করি তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। এই ঘটনাটা কি একটি প্রকৃতার্থেই একটি দুর্ঘটনা নাকি নাশকতা? এই ঘটনা যদি নাশকতা হয়ে থাকে তার জন্য কার দুর্বলতা দায়ী এবং কে এর সঙ্গে দায়ী জড়িত, এই টোটাল বিষয়টা বের হবে আশা করা যায়। জি, আবু সালেহ, এখন আপনার কাছে আসি। সব সময় যখনই কোনো ঘটনা ঘটে সংবাদকর্মী হিসেবে আমাদের প্রত্যেকের কিন্তু সংবাদ কভার করতে যেতে হয়। তো যত দোষ নন্দ ঘোষের মতো সবকিছুই ঠিক আছে, কিন্তু মনে হয় যে বাধাটা হচ্ছে সাংবাদিকরা। সুতরাং সাংবাদিক আগে আটকাও। কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, ক্রাইম সিন, ওর মধ্যে যাওয়া যাবে না। বাঘ বিতণ্ডটার ঘটনাও ঘটে, হরতাল অবরোধেরও এই অবস্থা। এক্ষেত্রে সচিবালয়ের এই ঘটনা পরেও দেখলাম
যে কর্মকর্তা কর্মচারীরাও ঢুকছে, 4 দিন লেগে গেল আসলে সাংবাদিকদের প্রবেশ করতে, যা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া চলছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, মিশ্র প্রতিক্রিয়া না, এটা তো আসলে এটাকে আপাত দৃষ্টিতে কেউ ভালো বলেনি। যে সাংবাদিকদের প্রবেশাধিকারে যে বাধাটা, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা কিন্তু কেউ ভালো বলিনি। এবং যেখান থেকে হয়েছে, মনে করেন প্রধান উপদেষ্টার দপ্তরের সিনিয়র সহকারী প্রেস সচিব আছেন, ঘটনার পর কিন্তু তার সাথে আমার কথা হয়েছে যে এটা যে হলো, এটা তো সমালোচনা হবে, সবাই সমালোচনা করবে। তো প্রত্যেকের পক্ষ থেকেই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টা ওই রকম না। বিষয়টা হচ্ছে এখন এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের যে সময়টা, এই সময়ে একটা ঘটনা ঘটে গেছে, আগুনের ঘটনা। এই আগুনের ঘটনাটা হয়তো কোনোদিন নাও ঘটতে পারতো, আবার হয়তো 10 দিন আগে ঘটতে পারতো, 10 দিন পরে ঘটতে পারতো, কিন্তু ঘটনা হয়েছে এই সময় ঘটে গেছে। জি। আর অ্যাক্রিডিটেশন কার্ডের যে বিষয়টা, ওনারা যেটা আমাদেরকে বলেছেন, আজকেও কিন্তু ওনাদের সাথে আমরা একটা মিটিং করেছি এবং ওনারা মানে 3 জন ছিলেন উপস্থিত। প্রেস সচিব উনি ছিলেন, ডেপুটি সচিব ছিলেন, সিনিয়র সহকারী সচিব উনি ছিলেন। তো আমরা আলোচনা করেছি যে সাংবাদিকদের মধ্যে যে প্রতিক্রিয়াটা, এটা কিন্তু সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা কিন্তু দেশের সাধারণ যে মানুষ, সেই মানুষের মধ্যেও কিন্তু এই বিষয়টা ছড়িয়ে পড়ছে। এবং আমাদের যে কথাগুলো ওনারা 3 জনেই কিন্তু বুঝতে পেরেছেন। এর কারণ হচ্ছে, মানে আমাদের সৌভাগ্য হচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তরের 3 জন যে কর্মকর্তা আছেন প্রেসের দায়িত্বে, এই 3 জনই সাংবাদিক এবং ভালো মানের সাংবাদিক, যে কারণে ওনারা আমাদের ব্যতিক্রম, এবারের এটা একটি ব্যতিক্রম, একদমই পেশাদার সাংবাদিক। যে কারণে ওনারা আমাদের কিন্তু কষ্টগুলো বোঝেন। ওনারা মাঠের সাংবাদিক 3 জনই। তো ওনারা কিন্তু এটা নিজেরাও এক বাক্যে স্বীকার করেছেন যে না, এটা সাংবাদিকদের সমস্যা হচ্ছে এবং এটা নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, সেই কারণেই তো ওনারা আমাদের সাথে আলোচনা করতে আসছেন যে ওয়েটা কি। তো এখন এই যে ওনাদের বক্তব্য হচ্ছে, এবং ওনাদের না, এটা আমাদেরও বক্তব্য, যে অ্যাক্রিডিটেশন কার্ড, যে কার্ডটা সাংবাদিকদের মর্যাদা বাড়ার কথা, ওই কার্ডটা থাকলে, এখন দেখা গেছে সেই কার্ড মানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাঁতি লীগ, ধোপা লীগ, এদের কাছেও আছে। আবার ঠিকাদারি ব্যবসা করে সেই ব্যবসায়ীর কাছে আছে। হ্যাঁ, মানে সিএনডিএফ এর ব্যবসা করে সেই ব্যবসায়ী মনে করে যে সে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে ঘোরাফেরা করে এবং ওই সচিবালয়ে যায়। ওখানে তার কাজ কি? ওখানে তো তার কোনো কাজ থাকার কথা না। সচিবালয়ে কাজ থাকবে যদি প্রেস অ্যাক্রিডিটেশন হয়, অন্যভাবে সে ঢুকবে, অন্যভাবে সে যাবে, এটা হচ্ছে তার অন্য হিসাব। কিন্তু যদি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড হয়, তাহলে তো সেইটা শুধু সাংবাদিকরা বহন করবে এবং সাংবাদিকরা ওই কার্ড দেখানোর পর সাংবাদিকদের ঢুকতে দেবে। এই কার্ড তাদের কাছেও, তাদের উদ্দেশ্যটা তো আসলে সাংবাদিকতা না। আমরা মনে করেন যে আমরা যাই, ওখানে বিভিন্ন দপ্তরের প্রেস ব্রিফিং থাকে, নিউজ থাকে, আবার অনেক সময় আমাদের স্পেশাল কিছু নিউজ থাকে যেটার জন্য আমাদের ডকুমেন্টস সংগ্রহ করতে আমাদের সোর্সদের কাছে যেতে হয়। কিন্তু তাদের কাজটা কি? তাদের সিরেফ কাজ হচ্ছে তদবির করা, বিভিন্ন ঘুরবে, বিভিন্ন দপ্তরে তদবির করবে, এই করবে সেই করবে। এখন আমরা কিন্তু ওই একই কাতারে পড়ে গেছি যে সাংবাদিক, আমি আমার কাছে ওই একই কার্ড এবং ওই যে ওখানে ব্যবসা করে তদবির করে তার কাছেও একই কার্ড। তো সেই জন্য ওনারা বলছেন যে এই কারণেই আমরা আসলে এই কার্ডগুলোকে শুধু সাংবাদিকরাই এই কার্ড বহন করে। মানে আপনারা এটাকে যৌক্তিক মনে করছেন? আমরা যৌক্তিক মনে করেছি, কিন্তু এই হঠাৎ করে এভাবে করাটা এবং মনে করেন এই এটার ফলে আমরা যে কয়েকদিন আমরা নিউজ কাভারের ক্ষেত্রে যে একটু ঝামেলায় পড়তে হয়েছে, এইটাকে মানে আমরা যৌক্তিক মনে করছি না। জি, আমি ফিরছি আহমেদ ফয়েজ, আপনার কাছ থেকে একটু জানি, সেটি হচ্ছে যে
আপনাদের এর আগে বক্তব্য শুনেছি, আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া শুনেছি, কিন্তু আমাদের জানার বিষয় হচ্ছে যে এরকম সাংবাদিকদের অনুকূলে অথবা গণমাধ্যমের অনুকূলে কতগুলো কার্ড আপনারা মানে সরকারের পক্ষ থেকে এর আগে ইস্যু করা হয়েছিল, তার মধ্যে আপনাদের পর্যবেক্ষণ আছে কিনা যে কতগুলো আসলে আপনাদের যেগুলো ভুয়া বলছেন অথবা নাম সর্বস্ব বলছেন এগুলো, আর প্রকৃত সাংবাদিক কিনা সেটা যাচাই আপনারা কি করে করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম আমি একটু বলি, সেটা হচ্ছে যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়নি। সচিবালয়ে আগুন লাগার পর সচিবালয় কিন্তু একটা ক্রাইম সিন। শুধুমাত্র সাংবাদিক নয়, সব ধরনের সকল বেসরকারি লোকজনকে, যারা যারা সচিবালয়ে নানান কাজে যান, স্থায়ী অস্থায়ী যত পাস আছে সেগুলি স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশটা সীমিত করা হয়েছিল একটু। সেটা ভাই যেটা বলছিলেন যে আজকে সচিবালয়ে 200-রও বেশি সাংবাদিক প্রবেশ করেছে। এখন মুশকিলটা কোন জায়গায় হয়েছে দেখুন, যেই কার্ডটা ধারণ করে একজন সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করেন, সেই একই কার্ড বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীর হাতে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তদবির বাণিজ্যের জন্য তুলে দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়। এখন শুরুতে আমরা যে আলোচনাটা করছিলাম যে শেখ হাসিনা পালিয়েছে, পুরো আওয়ামী লীগ তো পালায়নি। আর আপনি গায়ের রং দেখে, পোশাক দেখেও বোঝার কোনো উপায় নেই যে এই লোক আওয়ামী লীগ নাকি একজন সাধারণ মানুষ। তো এই যে অ্যাক্রিডিটেশন কার্ড, যেটাকে আমরা বলছি শত শত কার্ড, কারণ আপনি 7,000-8,000 কার্ড প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড, কেন 7,000-8,000 সাংবাদিক কি সচিবালয়ে যায়? যায় না। আপনি অ্যাক্টিভলি যদি বলি আমরা সচিবালয়ে, তাহলে যাতায়াত করে কি পরিমাণ অ্যাক্রিডিটেশন কার্ড, সেটাও প্রায় 3,000। তো আমার ভাই তো সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের ঢাকার সবচেয়ে বড় সাংবাদিকদের, একদম যারা পেশাদার রিপোর্টার, তাদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। উনি এটা বুঝবেন। আপনি নিজে একজন পেশাদার সাংবাদিক, আমিও সাংবাদিকতা করেছি। আমাদের তো হিসাবটা পরিষ্কার, প্রতিদিন সচিবালয়ে 500 সাংবাদিক, 300 সাংবাদিক যাওয়ার কোনো কারণ নেই, কেউ পাঠায় না। তাহলে এই সাংবাদিকদের কার্ড ধরে কারা যায়? আমরা কি দেখেছি? সংসদের এমপি, নির্বাচিত এমপি, সেই এমপি সংসদ যদি সচিবালয়ে প্রবেশ করতে হয় কোনো মন্ত্রণালয়ে, তার কাজ থাকে সে পার্টিকুলার মিনিস্ট্রির কাছ থেকে সুনির্দিষ্ট পাস নিয়ে দেখা করবে। সেই এমপিদের কাছে আমরা সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেখেছি, এমপির কাছে আছে। আমরা মহানগর ছাত্রলীগের নেতার কাছে, থানা ছাত্রলীগের নেতার কাছে, আমরা মহানগর আওয়ামী লীগের কাছে, নেতার কাছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতার কাছে কার্ড দেখেছি। এগুলো অ্যাভেলেবেল, আপনি দেখবেন যে এই সমস্ত তথ্য পাওয়া যায়, কিন্তু বিভিন্নভাবে ভাইরাল হয়েছে এগুলি বিভিন্ন সময়ে, বা আমাদের কাছেও তথ্য আছে, আপনারা চাইলে আমরা দিব। তো এই যে কর্মকাণ্ড, এখন যদি একটা ঘটনাকে থামাতে হয়, একটা অনেকগুলি মানুষের পথ যদি আপনি একটা জায়গায় আটকে দিতে হয়, সেই পথ আটকে যাওয়ার পর সেখানে যারা পথচারী, এর সবাই কিন্তু আটকাচ্ছে। আপনি যখন নিরাপত্তার ইস্যুটা চিন্তা করবেন, যে এই পথের সামনে গেলে যারা প্রবেশ করবেন তারাও ক্ষতির মধ্যে পড়তে পারেন, তারাও হুমকির মধ্যে পড়তে পারেন, তাদের পরিবারের জন্য রিস্কের ঘটনা ঘটতে পারে, আর যেখানে প্রবেশ করবেন সেই জায়গাটিও ক্ষতির মধ্যে পড়তে পারে, বা আলামত নষ্ট হতে পারে নানান কারণে। আপনি দেখবেন আপনি ওখানে সবকিছু কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, তদন্ত কাজ চলছে, তদন্ত দল মনে করেছে যে এখানে প্রবেশ সীমিত করতে হবে, প্রবেশ সীমিত করার যা যা উপায় সেগুলি পরামর্শ দিয়েছে এই তদন্ত দলকে সহযোগিতা করা সরকারের দায়িত্ব। সরকার সেই বিবেচনায় করছে। নাগরিক হিসেবে আমরা যে যার পেশাই আছি না কেন, এই তদন্তটা যেন সুষ্ঠুভাবে শেষ করা যায়, সেই সহযোগিতা করাও আমাদের দায়িত্ব, সাংবাদিকদেরও দায়িত্ব। এখন মুশকিল হচ্ছে যেটা, যে তাহলে সাংবাদিকরা কি তাদের এই সময়ে পেশাগত কাজ করবে না? সচিবালয়ে যাবে না? অবশ্যই যাবে। আমরা চাই সচিবালয়কে যেভাবে হাটবাজারে পরিণত করা হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে। এটা সকল পেশাদার সাংবাদিকেরও চাওয়া। সালে ভাই কিন্তু চান যে এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সচিবালয় না ঢুকুক। অপেশাদার না, অপেশাদার তো ভিন্ন আলাপ। দুর্বৃত্ত যেতে পারে,
আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডাদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনি নিবেন? অবশ্যই, যদি আপনাকে বলা হয় যে আপনি মাই টিভি থেকে এসেছেন, আপনার সঙ্গে আরো দুজন যাচ্ছে, তাদেরও একই ধরনের কার্ড আছে, আপনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদের দায়িত্ব আপনি নিবেন তারা যদি এটা নাশকতা করে? সুতরাং সাংবাদিকদের সুরক্ষার জন্য এটা জরুরি, জি যেন কোনো কারণে সাংবাদিকদের বদনাম না হয়, সেজন্য আমরা আন্তরিক। এবং আপনাকে নিশ্চিত করি, এখানে আমি যদি আর সময় পাই আপনাকে 1 মিনিটে আমি শেষ করি। সেখানে বিষয় হচ্ছে কি, আমাদের ওই এতদিন ধরে আমরা আসলে চুন খেয়ে মুখ পুড়েছি, তো এখন দই দেখলেও ভয় পাই আমরা। আমরা সরকারের সকল বয়ানকে অবিশ্বাস করতে করতে আমাদের বাধ্য হয়ে আমরা অবিশ্বাস করেছি, কারণ সরকারের সকল বয়ান আমাদের কাছে মিথ্যা ছিল, আমরা দেখেছি স্বৈরাচারের সময়। এখন যখন আসে সরকার, যখন বলে যে এই কারণে, আমরা আবার ভয় পেয়ে যাই, বুঝি আসলে অন্য কোনো কারণ ভিতরে আছে। নিশ্চিত করছি, আপনার এটা অনিয়ার হচ্ছে, আমি লাইভ বলছি, অন্য কোনো কারণ নেই, বরঞ্চ সরকার আরো বেশি আন্তরিক, সাংবাদিকরা যেন এই অ্যাক্রিডিটেশন কার্ড আরো বেশি মর্যাদাপূর্ণ হয়। প্রধান উপদেষ্টা চান যে এই কার্ড যেন আরো মর্যাদাপূর্ণ হন, এতটুকু আপনাকে বললাম। জি, সুতরাং আমরা এখানে কোনো অন্য কোনো ইস্যু খোঁজার কোনো কারণ নেই। আপনাদের প্রত্যেককে, আমাকে, আপনাকে, প্রত্যেককে এই এত বড় একটা দুর্ঘটনা বা যে ঘটনাই হোক, এত বড় একটা ঘটনা সচিবালয়ে ঘটে যাওয়ার পর সেটা তদন্তে সহযোগিতা করার নাগরিক দায়িত্ব আমাদের। অবশ্যই। আমরা ফিরছি আবু সালেহ আকন, সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আপনার কাছে। আমরা প্রসঙ্গ আজকে কালকের একটি বিষয় নিয়ে, আপনি জানেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বিষয়টি আলোচনায় আসছিল, বিভিন্ন মহলে এই বিষয়টি নিয়ে কথা আসছে, এবং মোটামুটি কি হতে যাচ্ছে সেই ঘোষণাপত্রে তা নিয়েও একটি রূপরেখা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে দেওয়া হয়েছে। জামাত, বিএনপি যার যার জায়গা থেকে শেষে প্রতিক্রিয়াও জানিয়েছেন। আপনাদের পর্যবেক্ষণ কি? আপনি কি ভাবছেন বিষয়টি? এখন দেখছেন কিভাবে বিষয়টি? তো ফেসবুক প্রতিক্রিয়া আর ফেসবুক ঘোষণা, মূল ঘোষণাটা কি আসে এটার উপরে নির্ভর করবে অনেক কিছু। এখন তারা, ছাত্ররা এ দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে, এটা স্বাভাবিক, এবং ছাত্রদের সাথে তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলাম, অবশ্যই সবাই ছিল, এমনকি রিক্সাওয়ালাও ছিল, এবং জীবন কিন্তু রিক্সাওয়ালাও দিয়েছে, ছাত্ররা দিয়েছে, জনতা দিয়েছে। মানে একটা আওয়ামী মুক্ত করার জন্য সবাই কিন্তু এক এবং অভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে ছিলাম আমরা। তো সেই ক্ষেত্রে তাদের ঘোষণাটা কি হবে, এবং সেই ঘোষণাটা আসার পরেই বোঝা যাবে যে আসলে তারা কি বলতে চাচ্ছে। তো আমি চাই না অন্তত যে এই ঘোষণার মাধ্যমে আমাকে বাদ দেওয়া হোক। আমি আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, আমি চাই না আমাকে বাদ দেওয়া হোক। যারা রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজুর সবাই তো ছিল, আমি চাই না যে তারাও এই ঘোষণা, যে তারা যে ঘোষণাটা দেবে এর থেকে ওই কুলি, মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা তাদের অবদান বাদ যাক, সেটা চাই না। ঘোষণাটা যদি সার্বজনীন আসে তাহলে সেটা আমাদের সবার জন্য কল্যাণকর, এবং আমরা চাই সেটা। জি, জনাব আবু সালেহ এখন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিষয়গুলো এসছে, বিভিন্ন গণমাধ্যমে তারা কথা বলেছেন, সেখানে কিন্তু কয়েকটি বিষয় স্পষ্ট। 72-এর সংবিধান বাতিলের দাবি তারা করছিল, বিপ্লবী সরকারের বিভিন্ন রূপরেখা নিয়ে কথা বলেছে, আওয়ামী লীগ পুরোটা মুক্ত, এ ব্যাপারে কারো দ্বিমত নেই নিশ্চয়ই। ফ্যাসিবাদ মুক্তর একটা বিষয়, আওয়ামী লীগ মুক্ত নাকি ফ্যাসিবাদ মুক্ত, এখানে হয়তো একটা ডিবেট রয়েছে। তো সেখানে সেই বিষয়টিকে রাজনৈতিকভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখছে, সেটিকে কিভাবে বলছেন, দেখছেন? আমরা প্রথমেই কিন্তু বিপ্লবী সরকারের যে বিষয়টা, জি, এই সরকার তো বিপ্লবী সরকার হিসেবে রূপ পায়নি, রূপটা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। তো বিপ্লবী সরকার হিসেবে যদি রূপ পেত, আজকে যারা অনেকে চাকরি করছে সরকারের, এরা তো কেউ থাকতো না। তারা আছে না, তারা আছে, তারা দিব্যি চাকরি করতেছে। আপনি আসছেন, যেটা হয়েছে এই শপথ অনুষ্ঠান বলেন, এই বলেন, সেই বলেন, এটা তো একটা সংবিধানের অধীনে হয়েছে। তো বিপ্লবী সরকার যদি গঠিত হইতো, তাহলে ওইটার তো দরকার ছিল না। আপনি চাইলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, আপনি তো করেননি। শুরুতে যেটা হয়নি, এখন এই
এত মাস পরে, এতদিন পরে সেটা কিভাবে আপনি আশা করছেন? সংস্কার নিয়ে তারা কথা বলতে চায়। তারা এই যে অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের দোসরদের হাতে যে নিহত আহত হয়েছে, তাদের বিচার প্রক্রিয়ার ব্যাপারেও তাদের ওখানে সুস্পষ্ট ঘোষণার একটা বিষয় থাকার কথা, যতটুকু আমরা দেখেছি। সেই বিচার তো আমরাও চাই। সেটা কি শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন, সমন্বয়ক যারা ছিলেন, তারা তো শুধু চান না, আমরাও চাই। এই বিচার হবে না কেন? এই বিচার আওয়ামী লীগের সময় যারা এই হত্যা নির্যাতন চালিয়েছে এবং বিশেষ করে এই জুলাই আগস্টে যারা হত্যা নির্যাতন করেছে, সে বিচার আমরা চাই না? আপনিও চান, আমিও চাই, সবাই চায়। জি, নিশ্চয়ই। আমি আহমেদ ফয়েজ আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে সরকার, আমরা যতটুকু মনে আছে ততটুকু হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে ফিরলেন 5ই আগস্টের পরে, তিনি কিন্তু বলেছেন যে এই শিক্ষার্থীরা আমাকে, এই ছাত্ররা আমাকে এনেছে, তারা যতদিন চায় ততদিন আমি থাকবো। এক কথায় বলা যায় যে ছাত্রদের মাধ্যমেই তিনি প্রধান উপদেষ্টার আসনে বসেছেন এবং অন্যান্য উপদেষ্টারাও এসেছেন। সেখান থেকে ধরেই নেওয়া যায় যে এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রচ্ছন্ন সমর্থনে, অন্যান্য রাজনৈতিক দলেরও সমর্থনের কথা বলেছেন, কিন্তু তাদের সাথে একটা পারস্পরিক যোগাযোগ আছে। তো প্রশ্ন একদমই স্পষ্ট, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কি সরকারের সাথে মিলেমিশে কিছু হচ্ছে, যে সরকার কোনো কিছু করতে পারছে না, তাদেরকে দিয়ে সেটি প্রেশার গ্রুপ হিসাবে করাচ্ছেন, এরকম কোনো কিছু? দেখুন, এটা হচ্ছে বৈষম্য বিরোধী, আপনি একটা বললেন যে গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট বা গভর্নমেন্ট কিভাবে হলো সেই প্রক্রিয়া নিয়ে একটা কথা বললেন। সরকার, হ্যাঁ, ছাত্ররা বা এই আন্দোলনের যেই ছাত্র জনতা, তারা প্রফেসর ইউনূসকে আহ্বান জানিয়েছে একটি সরকার গঠনের জন্য, যেটা এটা ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে, আলোচনা হয়েছে। ইনিশিয়ালি উনি রাজি হননি, পরবর্তীতে ছাত্ররা তাকে আরো জোর করে পিড়াপিড়িতে একরকম উনি রাজি হয়েছেন যে ঠিক আছে, আমি এই রিস্কটা নিলাম। পরবর্তীতে এমন না যে ছাত্ররা আহ্বান করেছে তারাই বসিয়ে দিয়েছে, শুধু এখানকার সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাকে এন্ডোর্স করেছে, এখানকার সকল ক্রিয়াশীল প্রতিষ্ঠান তাকে এন্ডোর্স করেছে। তার ভিত্তিতেই কিন্তু এই সরকার। হ্যাঁ, আজকে এই আলোচনাটা হতে পারে সরকারটা কেমন হলে ভালো হতো, সরকারটা এরকম নয়, আরেকটু এরকম হওয়া উচিত ছিল, কিন্তু আপনাকে আমাকে মাথা রাখতে হবে এই দেশ কিন্তু 3 দিন সরকার ছাড়া ছিল। নিশ্চয়ই সবার মাথার মধ্যে একটাই উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, কখন একটা সরকার ফর্ম হবে। দেখুন, যারা পালায় তারা কিন্তু এটা জানে না যে তাকে পালাতে হবে, তাকেই পালাতে হয় যে মনে করে যে সে চিরস্থায়ী। শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে ক্ষমতার যদি পরিবর্তন ঘটতে হয়, কোনো একটা উদ্বুদ্ধ পরিস্থিতি যদি সৃষ্টি হয়, সেটার জন্য কি ধরনের ট্রানজিশন হবে সংবিধানে তার সকল পথ বন্ধ করে দিয়েছিল। সুতরাং একটা গভর্নমেন্ট ফর্ম করার যে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে গেছে, সেই সময় সর্বোচ্চ যেটাকে উত্তম মনে করা হয়েছে সেটাই হয়েছে। সেটা আস্তে আস্তে আরো নানান ধরনের শেপ গ্রহণ করতে পারে, আলোচনা পর্যালোচনার ভিত্তিতে সেখানে অনেক ধরনের সংযোজন বিয়োজন হতে পারে, অনেক কিছু হতে পারে, আমরা হচ্ছেও দেখেছি। হ্যাঁ, আর আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো সন্দেহ নাই এই জুলাই আগস্ট অভ্যুত্থানে তারা মূল নেতৃত্বে ছিল, অগ্রভাগে ছিল। এর পিছনে দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, চিন্তাশীল মানুষ, সিভিল সোসাইটি, একান্ত গৃহিণী, আপামর জনতা, শিশু, আবাল বিদ্যা, সবাই এখানে যুক্ত হয়েছে। কিন্তু যারা এর মূল নেতৃত্ব ফ্রন্টে ছিল, তারা একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। সেটাকে কখনো কখনো বলা হচ্ছে বা আমরা শুনছি, আপনাদের মতো আমরাও শুনছি যে এটা একটা রাজনৈতিক দলও ফর্ম করতে পারে, এরকম প্রক্রিয়ার মধ্যে হয়তো আছে, সেটা ভিন্ন বিষয়। এখন ওই সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা জাতীয় নাগরিক কমিটি বলেন, এই সংগঠনগুলি কি কার্যক্রম করছে সেটা তারা সরকারকে জিজ্ঞেস করে করছে না। সরকার কি কাজ করছে সেটা সরকার তাদেরকে জিজ্ঞেস করে করছে না। আবার হ্যাঁ, সরকার সকল রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল, সংগঠন যারা আছে সবাইকে স্টেক হোল্ডার মনে করে। সরকার তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সবার সঙ্গে আলোচনা করে। সেই হিসেবে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি নয়, বিএনপি, জামাত থেকে অপরাপর যত ক্রিয়াশীল গণতন্ত্রকামী রাজনৈতিক দল আছে, সবাই সরকারের সহযোগী, সে জায়গায় কাজ করছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ধরনের ঘোষণা দিবে বা কি নিয়ে আসবে এটা তো আমরা জানি না, এটা তাদের বিষয়। ঘোষণা তারা কি দিবে, তাদের কি প্রত্যাশা,
সেগুলি জানানোর অধিকার তো তাদের আছেই, বেশি করেই আছে। তারা তো জানাবেই কেমন জিনিস তারা প্রত্যাশা করে, বা 4 মাস পরে এসে তারা যেমনটি চেয়েছিল বাংলাদেশকে যেই লক্ষ্যে যাওয়া তারা মনে করে সেই লক্ষ্যে বাংলাদেশ যাচ্ছে কিনা। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, আমাদের সবার মনস্পটে একটা ধারণা তৈরি হয়েছিল তরুণ সমাজ ফাংশনাল না। তরুণরা যদি ফাংশনাল হতো, রাজনৈতিকভাবে সচেতন হতো, তাহলে আওয়ামী লীগের মতো এত বড় ফেসিবাদ এতদিন বাংলাদেশের ঘাড়ে চেপে বসে থাকতে পারে না। কিন্তু এই 24 জুলাই আগস্টে এসে সেই তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়েছে যে তারা কতটা রাজনৈতিকভাবে সচেতন, আর তাদের এই সচেতনতাই কিন্তু আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে। সো তারা ওই সময় রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এই রাজনৈতিক বন্দোবস্ত একটা লম্বা প্রক্রিয়ার অংশ। তার মানে তাদের আন্দোলন আসলে শেষ হয়নি। ওই রাজনৈতিক বন্দোবস্তের একটা প্রক্রিয়া হচ্ছে শেখ হাসিনার বিদায়, সেটা হয়েছে, এটা প্রাথমিক জয়। এখন চূড়ান্ত লক্ষ্য ভবিষ্যতেও যেন কখনো এখানে ফেসিবাদ গেড়ে বসতে না পারে, সেজন্য সবাই সবার জায়গা থেকে সজাগ থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলেই কোনো ঘোষণা দিচ্ছে কিনা আমি জানি না, এটা শুনছি, গণমাধ্যমে দেখছি, সরকারের সঙ্গে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। যদি তারা কোনো ঘোষণা দেয় সেটা আপনাদের মতো আমরাও দেখব, তখন সরকার তার করণীয় ঠিক করবে। সেখানে সরকারের কোনো করণীয় আছে কিনা, সেখানে গণমাধ্যমের কোনো করণীয় আছে কিনা, সেখানে রাজনৈতিক দলগুলির কোনো করণীয় আছে, তখন সেটা নিশ্চিত করা যাবে, তার আগে নয়। জি বুঝলে, এখন আপনার কাছে এই প্রসঙ্গেই আবার একটু ফিরি। সেটি হচ্ছে যে জনাব আহমেদ ফয়েজ তিনি বললেন যে সরকার এই বিষয়টি এখনো জানেন না। যদিও এই না জানার যে বিষয়টি, আগামীকালকে একটি ঘোষণা হবে যাদের সাথে সরকারের ঘনিষ্ঠ 2 জন মন্ত্রী উপদেষ্টা সেখানে আছেন, সরকার এখনো জানেন না। সেটি হয়তো তিনি চেয়ারে বসে বলতে পারেন, সেটি হয়তো অফিসিয়ালি বলার সুযোগ আছে নাই হয়তোবা। কিন্তু এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে যে না সরকার, তারা একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একদিকে, ইতিমধ্যেই আপনি দেখেছেন যে এ ব্যাপারে সুস্পষ্ট করেছে, বিএনপি বলেছে যে এই বিষয়ের সাথে সম্পূর্ণটা তারা একমত নয়। জামাতের ইতিবাচক চিন্তা, ইসলামী আন্দোলন তারা ইতিবাচক চিন্তা করছে, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আলাদা চিন্তা করছে। তো এই যে মতভেদ কি তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে, সরকার, স্টেক হোল্ডার, অন্যদের মধ্যে কি মতভেদ তৈরি হয়ে যাচ্ছে? এবং সাথে একটু অ্যাড করি, ইতিমধ্যেই আমরা গতকালকে দেখেছি রুহুল কবির রিজভী তার কিছু বক্তব্য নিয়ে সরাসরি জামাতকে ইঙ্গিত করে কথা বলা, আবার জবাবও হয়েছে। তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি অনৈক্য বাড়ছে, আর সরকার কি একটু নিরাপদ কোনো জায়গায় বসে অবজার্ভ করছে এরকম বিষয়টা? আসলে ফয়েজ যেটা বললেন যে জানে না সরকার, এটা হয়তো তার চেয়ার থাকলে আমিও বলতাম যে সরকার জানে না। তো আমার বিশ্বাস হয় না যে এটা সরকার জানে না। সরকার জানে। সরকার না জানলে একটা এটা যদি সরকারের সাথে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক থাকুক আর না থাকুক, রাষ্ট্রের একটা প্রোগ্রাম হবে রাষ্ট্রে, এবং শহীদ মিনারে একটা অনুষ্ঠান করে একটা ঘোষণা তারা দেবেন, তো এটা তো সরকার অবশ্যই জানে। এটা স্বাভাবিক, খুব স্বচ্ছভাবেই বলা যায় যে এটা সরকার জানে। এখন এই জানার বিষয়টা যে সমঝোতার মধ্য দিয়ে না, এখন মনে করেন যে কালকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সরকারে আছে কয়জন, 2-3 জন উপদেষ্টা। আর যদি কালকে তারা ঘোষণা দেয় যে এই সরকারে আমরা মানি না, তখন কি হবে? ঘোষণা দিতেই পারেন। যাদের নেতৃত্বে একটা এতদিনের ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পালাই গেছে শেখ হাসিনা, আপনি মনে করেন চারটিখানি কথা, আপনি 4 তারিখে আমরা কেউ বুঝছি যে আগামী দিন 5 আগস্ট দুপুরের ভাত উনি খাবেন না এই দেশে? ওনার ঘরে তো ভাত তরকারি রান্না হয়েছিল, হয়েছে না? হ্যাঁ, এই যে আপনারা দেখছেন গণমাধ্যমের অনেক ভিডিও, ছবি প্রকাশ পেয়েছে যে বিভিন্ন পদের গোস্ত, মাছ এগুলো ছিল। তার মানে কি দুপুরে উনি খাবেন, এই জন্যই তো রান্না করা হয়েছে। ওনার দপ্তরে যারা লোকজন ছিল তারা খাবেন, এই জন্যই তো রান্না করা হয়েছিল। তো সেই ভাত কিন্তু কপালে জোটে নাই, চলে গেছে, পালাই গেছে। তো সেই ছাত্ররাই, সেই সমন্বয়করা কালকে একটা প্রোগ্রাম করবেন, সরকার জানবে না, সরকারের সংস্থাগুলো জানবে না, এটা ঠিক না। অবশ্যই জানবে। এখন বিষয়টা হয়েছে যে কি নিয়ে প্রোগ্রাম হচ্ছে বা এটা কি ঘোষণা আসবে, আমার মনে হয় সেটাও সরকার জানে।
কিন্তু একমত কিনা সেখানে হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে যে বিষয় থাকতে তারা কি একমত হয়ে করছে না এখানে একটু বাড়তি কমতি থাকছে, সেটা নিয়ে একটা বিষয়। কেন উপদেষ্টা সব যে কয়জন আছেন আর কি, সবাই যে এই ছাত্র সমন্বয়কদের আস্থাভাজন সেটা কিন্তু না। এর মধ্যে দু চারজন থাকতে পারেন যাদেরকে ছাত্ররা বা সমন্বয়করা বা এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তারা বিশ্বাস করেন না, থাকতে পারে এবং আছে, সেটা আমি মনে করি। তো সেই ক্ষেত্রে তো তাদেরকে তো ফলাও করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটি এরা কি করবে সেটা তো ফলাও করে ওই উপদেষ্টাদের জানাবে না। জি। তো এখন এই বিষয়টা কয়জনে জানেন, কাদের মধ্যে সীমাবদ্ধ আছে, কালকে কি বিষয় হবে, এটা কি ঘোষণা আসবে, সেটা জানার পরে অনেক কিছু নির্ভর করবে। সেটা যদি বিব্রতকর হয় সেটা সরকার কোনো পদক্ষেপ নিবে কিনা সেটা আমরা পরে বলতে পারবো। একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে সরকার জানে না বলতে, মানে সরকার জানে, তো সরকার জানে যে এখানে সেখানে একটা প্রোগ্রাম হবে, তারা কর্মসূচি ঘোষণা করেছে। সরকার বলতে একটা কালেকটিভ কাউন্সিল, উপদেষ্টা পরিষদ। সরকার যদি উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হতো, উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হতো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা করবে, এটাকে আমরা এন্ডোর্স করছি, বা এরকম কিছু হয়নি, সেটা বলছি। এই জন্য আমি বলছি সরকার জানে না। এখন আরেকটা জিনিস দেখেন, আপনি তিনজন উপদেষ্টার কথা বলছেন যারা ওই ছাত্র আন্দোলন থেকে সরাসরি এখন সরকারে আছে। সেই তিনজন মানে আমরা এরকম শুনছি যে তাহলে ওনারা সরকারে থাকবেন, আবার যদি সরকারের সমালোচনা করেন। আপনি দেখুন, আমরা সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে সমালোচনা করছি যে আপনি যেই দল করেন সেই দলের সিদ্ধান্তের বিষয়ে আপনি বিরোধিতা করতে পারবেন না। সংবিধানের 70 অনুচ্ছেদে আপনি এটা করলে ওই দলের এমপি আপনি আর থাকতে পারবেন না। এই 70 অনুচ্ছেদ দুই একটা বিষয় ছাড়া বাকি সকল বিষয় তুলে দেওয়ার বিষয়ে দীর্ঘদিন থেকে একটা লড়াই সংগ্রাম কিন্তু হচ্ছে। সেই জায়গায় আবার আমরাই বলছি যে তিনজন সরকারে আছে, তারা কেন সরকারের বিরোধিতা করবে? দেখুন, এই সরকার কিন্তু একটা ডিফারেন্ট টাইপের সরকার। এটা কিন্তু এখানে মানে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সেকশনের মানুষকে দিয়ে একটা সরকার। আমি এখানে দেখুন আপনি তিনজন উপদেষ্টা, তাদের যদি কোনো রাজনৈতিক চর্চা, তাদের যদি কোনো সাংগঠনিক ক্যাপাসিটি থেকে থাকে, সেটা আনটিল আনলেস সরকারের সঙ্গে সাংঘর্ষিক কিছু না হয় কোনো অসুবিধা নেই, তারা সেটা করতে পারে। জি আহমেদ ফায়াজ, আমি বিরতিতে যাব, 30 সেকেন্ড একটু জানতে চাইবো যে যেখানে এখন পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কটা সেরকম ভালো যাচ্ছে না, ভিতরের দোসররা কাজ করছে, এরকম একটা অবস্থায় যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয় সরকারের জন্য সুখকর না হয়, তার সরকার নিশ্চয়ই তাদের সাথে সমন্বয় করার কি চেষ্টা করবে? না, আপনি কেন ধরে নিচ্ছেন যে সুখকর হবে না? কি হবে আমি তো জানি না, সুখকর নাও হইতে পারে, কোনো অসুবিধা নেই। এখন আমার দেশে সুখকর অসুখকর অনেক ঘটনা ঘটবে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সিদ্ধান্ত মানবে না, সরকারের সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টিগুলি মানবে না, এটাই তো ডেমোক্রেসির বিউটি। এখন পার্শ্ববর্তী দেশ আমাকে নিয়ে কি ষড়যন্ত্র করবে, তারা আমাকে কিসে ব্যস্ত রাখবে, সেজন্য আমার ইন্টারনাল ডেমোক্রেসি আমি ব্যাহত করবো, এটা তো হইতে পারে না, চলবে। আমরা ফিরছি আবার আবু সালেহ আকন আপনার কাছে। আমরা আপনার কাছে এর আগের পর আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানানোর ক্ষেত্রে এখন ক্রিয়াশীল আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলই বলা যায়, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া তারা একমত। সেখানে হঠাৎ করেই বিএনপির মুখপাত্র বলে পরিচিত রিজভী আহমেদ, তিনি হঠাৎ করে জামাতকে ইঙ্গিত করে বেশ কিছু কথা বলেছেন, যেখানে জামাত নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এইদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারেক রহমান আজকে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সকলের মিলে ঐক্যের কথা, এবং তিনি সুস্পষ্ট বলেছেন দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা আরেকটি যুদ্ধ করতে হবে। উনি আবার রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, কিন্তু ঐক্যের কথাও বলেছেন আবার। না, তারেক রহমান যেটা বলেছেন ঐক্যের কথা, এই পর্যন্তই আমরা থাকি। জি, এর আগে পরে আর কোথাও আমাদের কিছু, আর কোন নেতা কি বললেন না বললেন এটা দেখার বিষয় না। তারেক রহমান বলেছেন ঐক্যের কথা, সব রাজনৈতিক দলের ঐক্যের কথা। জি, আমাদের দেশকে যদি আওয়ামী মুক্ত রাখতে হয়, যদি প্রতিবেশী দেশ ভারতের মানে খবরদারি মুক্ত রাখতে হয়, তাহলে এখানে মনে করেন আমরা যারা আছি, যেসব রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের দোসর না, আওয়ামী লীগের পাচাটা না, আওয়ামী লীগের 15 বছরে কোনোভাবে
তাদেরকে সাহায্য সহযোগিতা করেনি, তাদের রাতের নির্বাচনে সমর্থন দেয়নি, তাদের দামি নির্বাচনের সমর্থন দেয়নি। এইরকম যারা আছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তারেক রহমান এইটাই বলছেন, এবং আগে পরে বাকি নেতারা কি বললেন না বললেন এটা দেখার বিষয় না। আর যুদ্ধের যে বিষয়টা বলছেন সেটা তো আসলে তো যুদ্ধ আমাদের প্রতিনিয়তই করতে হচ্ছে। আমরা যুদ্ধ করছি না এখনো? যুদ্ধটা কি এখন উনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এটা তো উনি বলেননি। আওয়ামী লীগ তো এখনো দেশ থেকে চলে যায়নি, সব গেছে যায়নি। শেখ হাসিনা গেছে, সিনিয়র কয়েকজন নেতা গেছে, আর কয়েকজন নেতা ওই জেলখানায় আছে। এবং এই জেলখানায় যে নেতারা আছে তারা যখন মনে করেন আদালতে নেয় আনার পথে কি সুন্দর মিষ্টি হাসি যায় দেখছেন? তার মানে কি, তারা বুঝাচ্ছে এই হাসি দিয়ে যে তা আমাদের কিছুই হবে না, এটাই তো। এবং দেখেন আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যেসব সাইবার যোদ্ধা বলে তারা, এই সাইবার যোদ্ধা যাদের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তো তারা কিন্তু সক্রিয়। দেখেন এখনো আপনি এই যে ফেসবুক ইউটিউব খুললে দেখবেন আজগুবি যে বিষয়গুলো গুজব ছড়ানোর ক্ষেত্রে আগেও যেরকম ছিল এখনো কিন্তু একই রকম আছে। যে আমি একটু এই কথার মধ্যেই যাই, মসজিদের সামনে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলে আওয়ামী লীগ আবার ফিরবে। ফেনীতে এর আগেও একাধিকবার ঘটনাগুলো ঘটেছে। এটি কি গুজবের মধ্যে নিবেন আপনি, নাকি এটা সুপরিকল্পিত বা কুপরিকল্পিত? ওই যে আওয়ামী লীগের যে ওই যেগুলো এখনো আছে, আন্ডা বাচ্চাগুলা আছে না এখনো, ওই আন্ডার থেকে মনে করেন বাচ্চা ফুটে একটু মাথা জাগায়, এরকম এই ঘটনা। আওয়ামী লীগ ফেরবে আসে না কেন? শেখ হাসিনার আসার জন্য তো সবাই ওয়েলকাম জানায়। যে সব নেতারা পালাই গেছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, অস্তিত্ব জানেন। ওবায়দুল কাদের সাহেব এত বড় বড় কথা বলছেন, কই এখন তো কোনো কথা তো শোনা যায় না। যদি কোনো গোপন আস্তানা থেকে উনি কিছু জাতির উদ্দেশ্যে বলতেন তাইলে তো মনে হইতো যে গোপন আস্তানা থেকে উনি জাতির উদ্দেশ্যে বলছেন, এটাও জাতি দেখতো। সেটাও তো নাই। তার মানে কি? তার মানে হচ্ছে তারা দেশ থেকে চলে গেছে এবং তারা কোথাও নীরবে নিভৃতে আছে, এবং তাদের যে পান্ডা ফন্ডা আছে এদের সাথে হয়তো কথা বলে এদেরকে উস্কাচ্ছে। জনাব আবু সালেহ আকন, এইগুলো সবগুলোই আপনি দোসরদের দেখছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দেখছে। এখন এত দোসর যদি হয়, এই আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের বাইরের যে দলগুলো তারা সক্রিয়, সরকার সক্রিয়, বাহিনী এখন যদি সক্রিয় হয়, এর মধ্যে এই কাজগুলো আসলে করছে কি করে? আরো বড় ধরনের তাহলে কোনো কিছু করে ফেলতে পারার কি একটা সংখ্যা থেকে যায় না? খুব ছোট করে একদম বলবেন ভাই। 15টা বছর তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। জি। এই 15টা বছরে তারা এমন কোনো জায়গা নাই যে জায়গা দখল করে নাই, যে জায়গায় নিয়োগ দেয় নাই। একেবারে কবরস্থান থেকে শুরু করে গণভবন পর্যন্ত, বাথরুম টয়লেট থেকে শুরু করে একেবারে ওই সর্বোচ্চ মহল পর্যন্ত কোথায় তাদের লোক নাই। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে এখনকার এই অন্তর্বর্তী সরকার? ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে এই সরকারের যা দরকার তাই করা উচিত আমি মনে করি। এবং সেটা ঐক্যবদ্ধভাবে, আজকে মনে করেন ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই এখানে। ভুল বোঝাবুঝির কোনো আপনি যদি সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সবাই যারা আছি, আওয়ামী লীগের বিরোধিতা করছি, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি, আমরা কিন্তু কেউ সুস্থ থাকবো না এবং আমার মনে হয় বেঁচেও থাকবো না। জি, ঐক্যবদ্ধের বিকল্প নেই বলছেন আহমেদ ফয়েজ। ঘৃণা স্তম্ভ ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অসংখ্য ঘৃণা সেখানে জমেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সূতিকাগার তৈরি হলো অসংখ্য আন্দোলনের, সেই শুধু এই জুলাই বিপ্লবের না, বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে একটা সূতিকাগার। সেই সূতিকাগারে এই যে গ্রাফিতিগুলো মুছে ফেলার ঘটনা ঘটছে, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সরিও বলছে, এটি কি খুব স্বাভাবিকভাবে দেখার কোনো কারণ আছে? হ্যাঁ, বলছি। আপনার এই যে প্রসঙ্গটা বলছেন তার আগে ভাই যেটা বলছিলেন ঐক্য, বা আপনার কথার মধ্যে ঐক্য, আমি আপনার মাধ্যমে, এই শোর মাধ্যমে আপনার দর্শকদেরকে একটা বিষয়, আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ধারণ করে ও রাষ্ট্রের সংস্কারে আকাঙ্ক্ষা আছে, এই ধরনের সকল অংশীজনকে একসঙ্গে সুসংগত রাখার জন্য এই ঘোষণাপত্রটা দেয়া হবে। তো এখানে আমাদের ধারণা বা আমার বিশ্বাস যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের জাতীয় যে ঐক্য, আপনারা সম্প্রতি দেখেছেন যে সকল রাজনৈতিক দলের সঙ্গে যে ধরনের আলোচনা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার, ধর্মীয় সকল ধর্মের ধর্মীয় নেতাদের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখান থেকে জাতীয় ঐক্যের যে রেসপন্স এসেছে সকল, আপনি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই এরকম একটি ফ্রেম আপনি পান নাই যেখানে এক পাশে জামাতের আমির দাঁড়িয়ে আছেন, আরেক পাশে সিপিবির সভাপতি দাঁড়িয়ে আছেন বা সেক্রেটারি দাঁড়িয়ে আছেন। এটা এরকম একটা বিরল দৃষ্টান্ত সবাই সৃষ্টি করেছে, শুধুমাত্র সবার মননে সবার আগে বাংলাদেশ এই বিষয়টা আছে বলেই। সুতরাং আপনি যত যাই ধরেন, আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় নানানভাবে উকি দিচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে, হ্যাঁ, আমাদের খুব প্রত্যাশা আওয়ামী লীগের বাংলাদেশে থাকা কিছু মানুষ নানান প্রক্রিয়ায়, বিশেষত সোশ্যাল মিডিয়ায় যেভাবে আওয়ামী লীগের যে কোনো সময় ফিরে আসার কথা বলছে, এতে সবচেয়ে বেশি খুশি হই আমরা। কারণ দেখুন, আমরা কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলে আইনি প্রক্রিয়া শুরু করেছি, যোগাযোগ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, তার আগে যদি উনি নিজেই চলে আসেন, এটা তো সরকারের জন্য এবং এই দেশের মানুষেরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আগস্টের জুলাই জুড়ে যেভাবে রক্তে রাজপথ লাল করে দিয়েছে, নির্বিচারে মানুষ গণহত্যা করেছে এখানে শেখ হাসিনা, সেই বিচার যারা প্রত্যাশা করেন, সেই বিচারের জন্য তাকে এখানে খুব জরুরি ওই ফিরে আসাটা প্রত্যাশা করে। আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতির কথা বলছেন, বেসিক্যালি ওইটা কোনো গ্রাফিতি ছিল না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওইখানে শেখ হাসিনার একটা হাস্যোজ্জ্বল ছবি তার দলীয় নেতাকর্মীরা তৈরি করেছিল, মেট্রো রেলের যেই পিলার, সেখানে সেই হাস্যোজ্জ্বল ছবিকে মানুষ কলঙ্কিত করে দিয়েছে, মানুষ কালি লেপন করে দিয়েছে, জুতার মালা পরিয়ে দিয়েছে, যেটা নিজেই ইটসেলফ একটা অভ্যুত্থানের জন্য একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে, ঘৃণার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন দেখুন, মেট্রো রেলটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, মেট্রো রেল কর্তৃপক্ষ আলাদা, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন এই আমাদের এখানে যে নানান জায়গায় এই সমস্ত আমলাতান্ত্রিক প্যাচে পড়ে অনেক ঘটনা ঘটে যায়, আবার এই মুছে দেওয়ার কাজটা যারা করেন তারা কিন্তু খুবই টেকনিক্যাল মানুষ, হ্যাঁ, তারা অত এইটা দেখে যে সে বুঝতে পারবে যে এইটা জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের সিম্বলকে আমি মুছে ফেলছি, এই ধারণাটুকু হয়তো তার নাই। তো ওই সমস্ত জায়গা থেকে যেখানে এই দৃশ্যটি মুছে ফেলা হয়েছে, ইমিডিয়েটলি এটা যখন বোঝা হয়েছে, সেটা কিন্তু আজকে একদিন পরেই কিন্তু রিস্টোর হলো। সেই রিস্টোরে মানুষ কিন্তু আবার জাতীয় ঐক্যের ইঙ্গিত দিয়েছে। দেখুন, শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা কিন্তু ওখানে আবার উগরে দিয়েছে মানুষ আজকে। সো এগুলি ছোটোখাটো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো পরিকল্পিত ঘটনার পার্ট নয়, বরঞ্চ আমাদের নানান সরকারের বিরুদ্ধে বলেন বা বাংলাদেশের বিরুদ্ধে বলেন যেভাবে ষড়যন্ত্র হচ্ছে নানান প্রক্রিয়ায়, এতে ষড়যন্ত্রকারীরা কতটুকু সফল হচ্ছে জানি না, তবে বাংলাদেশ লাভবান হচ্ছে, কারণ এখানে বাংলাদেশের সকল ক্রিয়াশীল মানুষ, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের ঐক্য দৃঢ় হচ্ছে। জি, নিশ্চয়ই ফয়েজ আহমেদ, আপনার এই কথা আমরাও বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং অনেক ধন্যবাদ জনাব আবু সালেহ আকন আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতেও। আমরাও বিশ্বাস করি সবার আগে দেশ, আসুন সেই দেশটাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়তে যে যার জায়গা থেকেই একটু হলেও এগিয়ে আসি, কাজ করি। আল্লাহ হাফেজ।